আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপে যেসব বিষয় জানতে চাইবে বিএনপি। রেমিটেন্স ইতিহাস গড়ল প্রবাসীরা 11 মাসেই $27.5 বিলিয়ন। উপদেষ্টাদের কাছে স্মারকলিপি দেবেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই। সিনহা হত্যায় প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল। রাশিদ খান মিনন 5 দিনের রিমান্ডে। বাড়ছে মুহুরী নদীর পানি, বাঁধ ভাঙার আতঙ্কে স্থানীয়রা। ট্রেনে ফিরতি যাত্রা, আজ বিক্রি হবে 12 জুনের টিকিট। হামজা চৌধুরী ঢাকায়। প্রায় 3 লাখ হজযাত্রীকে মক্কায় প্রবেশ করতে দেয়নি সৌদি। সিকিমে পর্যটক সহ আটকা পড়েছেন সহস্রাধিক মানুষ। ত্রাণ নীতি গিয়ে গুলি খাচ্ছে ফিলিস্তিনিরা, জাতিসংঘের তীব্র নিন্দা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ নিয়ে ঐক্যমত পৌঁছানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সোমবার বিকেল 4:30টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ শুরু হবে। সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সংলাপই জুলাইয়ের জাতীয় সনদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে বলে আশা করা হচ্ছে। বিএনপির দলীয় একটি সূত্র জানিয়েছে, দলটির 3 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবেন। রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা সংস্কারের পক্ষে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার আগেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা সংস্কারের ঘোষণা দিয়েছেন। আমরা ক্ষমতায় গেলে সেসব সংস্কার বাস্তবায়ন করব। বিএনপি সূত্র জানায়, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সংলাপে যাবে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। এ নিয়ে রোববার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছেন। আজকের সংলাপে প্রথম ধাপের সংলাপে ঐক্যমত্য কমিশনে একমত হওয়া বিষয়গুলো জানতে চাইতে পারে বিএনপি। তবে নির্বাচন ইস্যুতে অনড় থাকবে দলটি। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থে রেমিটেন্স প্রবাহের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 11 মাসে দেশে বৈধ চ্যানেলে এসেছে $27 বিলিয়ন 50 কোটি 70 লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স আহরণের পথে নতুন দিগন্ত উন্মোচন করেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী আগের 2023-24 অর্থ বছরের একই সময় রেমিটেন্সে ছিল $21 বিলিয়ন 37 কোটি 40 লাখ ডলার, অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে প্রায় 613 কোটি 30 লাখ ডলার, প্রবৃদ্ধি 31.70%। বিশ্লেষকদের মতে এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে চলতি অর্থ বছরের শেষে প্রবাসী আয়ের মোট পরিমাণ $30 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা দেশের ইতিহাসে একক অর্থ বছরের সর্বোচ্চ রেমিটেন্স অর্জনের রেকর্ড হবে। 2 উপদেষ্টার কাছে আজও স্মারকলিপি দেবে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফ্রাম। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে স্মারকলিপি দেবেন তারা। রোববারও 3 উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। সোমবার আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের কাছে এই স্মারকলিপি দেবেন তারা। 1 জুন বেলা 11টার দিকে সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনে বাদামতলায় কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেন। এরপর মিছিল নিয়ে তারা খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে স্মারকলিপি দেন। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই সরদার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। রোববার তাকে এনসিপির ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে। সরদার আমিরুল ইসলাম সাগর একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2017 সালে শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার পর সংগঠন থেকে বহিষ্কৃত হন। তবে 2 বছর পর 2019 সালের 17 এপ্রিল সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে ছাত্রদল তাকে পুনরায় দলে
অন্তর্ভুক্ত করে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানিতে পুলিশের সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে 6 আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত। সোমবার বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু ও শামীমা দীপ্তি। আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। 5 দিন পর তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস কক্সবাজার আদালতে হত্যা মামলা করেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মিননকে জুলাই গণ আন্দোলনের সময় জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার ঢাকার মহানগর হাকিম MA আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। ওই আন্দোলনে সাজিদুর রহমান ওমর নিহতের ঘটনায় দায়ের করা যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক ওসি আবুল হাসান এবং তেজগাঁও থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষে আজিজুল হক এবং আসামি পক্ষে তানভীর আহমেদ শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত মিননের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। ভারতের উজানে টানা বৃষ্টিপাত এবং স্থানীয়ভাবে অতিবৃষ্টির কারণে মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজারে পানি ঢুকেছে। বর্তমানে মুহুরী নদীর পানি বিপদ সীমার 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত বছরের ভয়াবহ বন্যার 1 বছর পার না হতেই ফের বাঁধ ভেঙে একাধিক স্থানে লোকালয় প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। রোববার সন্ধ্যায় পুরাতন পশুরহাট সংলগ্ন সুইলস গেট দিয়ে নদীর পানি প্রবেশ করলে বাজার এলাকা ও ফেনী পরশুরাম সড়ক প্লাবিত হয়। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। স্থানীয়রা বলেছেন, এখনো নদীর পানি বাড়ছে। বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন অনেকের। ফুলগাজী বাজারের ব্যবসায়ী রহিম উল্লাহ বলেন, ভারতীয় উজানে পানির চাপ থাকায় মুহুরী নদীর পানি বেড়ে বাজারে ঢুকেছে। এভাবে পানি বাড়তে থাকলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। ঈদুল আজহা শেষে ঘরমুখ মানুষের ফেরার সুবিধার্থে আন্তনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থার অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হচ্ছে আগামী 12 জুনের ট্রেনের টিকিট। 2 জুন সোমবার সকাল 8টায় বিক্রি শুরু হয় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট এবং দুপুর 2টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তনগর ট্রেনের 9 জনের আসনের টিকিট 30 মে বিক্রি হয়েছে, 10 জনের আসনের টিকিট 31 মে বিক্রি হয়েছে, 11 জনের আসনের টিকিট 1 জুন বিক্রি হয়েছে। এছাড়া 13 জনের আসনের টিকিট 3 জুন, 14 জনের আসনের টিকিট 4 জুন এবং 15 জনের আসনের টিকিট 5 জুন বিক্রি হবে। বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে সেই ম্যাচে তিনি যেমন আলো ছড়িয়েছেন, তেমনি হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন কোটি ভক্তের। তবে দেশের মাটিতে এখনো খেলা হয়নি তার। সেই অপেক্ষার অবসান ঘটতে পারে এবার, কারণ ঢাকায় ফিরেছেন এই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা মিডফিল্ডার। সোমবার সকাল 10:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজা। যদিও তার ফ্লাইট অবতরণের সময় ছিল 10:30টায়, কিছুটা দেরিতেই এলেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় দলের টিম হোটেলে উঠেছেন বাংলাদেশের এই অন্যতম তারকা ফুটবলার। গত মার্চে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের 3য় রাউন্ডে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার। প্রতিপক্ষ ছিল স্বাগতিক ভারত। প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্সে নজর কাড়েন তিনি। অনুমতি ছাড়া হজ করতে আসায় প্রায় 2,70,000 হজযাত্রীকে এবার মক্কায় প্রবেশ করতে দেয়নি সৌদি কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এপি বিষয়টি নিশ্চিত করে। সৌদি সরকারের হজ কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর হজ মৌসুমে তীব্র তাপদাহে অনেক হাজির অনাকাঙ্ক্ষিত মৃত্যু হওয়ায় এবছর অবৈধ হজযাত্রীদের মক্কায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। হজের অনুমতি না থাকায় এ পর্যন্ত 2,69,678 জন হজযাত্রীকে মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মক্কায় অন্তত 14 লাখ হজযাত্রী রয়েছেন বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে হজযাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য সিকিম আবারও প্রাকৃতিক দুর্যোগের মুখে। টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস, নদীর পানি বৃদ্ধি এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাজ্যের বিভিন্ন এলাকায় বিপর্যয় নেমে এসেছে। এতে অন্তত ১,৩০০ জনের বেশি পর্যটক আটকা পড়েছেন, যাদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। বিশেষ করে মাঙ্গান জেলার লাচেন ও লাচুং উপত্যকা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী ওই এলাকায় ১,২৭৬ জন দেশি ও ২ জন বিদেশি পর্যটক আটকা পড়েছেন। টানা বৃষ্টির কারণে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়ায় তারা নিরাপদে গন্তব্যে ফিরতে পারছেন না। এর আগে ২৯ মে উত্তর সিকিমের মনসিথাং এলাকায় একটি পর্যটকবাহী গাড়ি তিস্তা নদীতে পড়ে যাওয়ার পর ৮ জন নিখোঁজ হন। এখনও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার রাফাহ শহরে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ২০০ জনের বেশি। এই পরিস্থিতিকে ভয়াবহ ও মৃত্যু ফাঁদ বলে মন্তব্য করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। রোববার ভোরে দক্ষিণ গাজার আল মাওয়াশি এলাকায় ত্রাণ সংগ্রহ করতে আসা আনাহার ক্লিষ্ট মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালায় ইসরায়েলি সেনারা। UNRWA এর ভাষ্যমতে সহায়তার নামে এই অপমানজনক ব্যবস্থায় মানুষজনকে ধ্বংসস্তূপ পেরিয়ে বহু মাইল হেঁটে এসে বুলেটের শিকার হতে হচ্ছে। ত্রাণ এখন আর নিরাপত্তা নয়, মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।